ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তরুণের পথে। আমরা আজকে গ্রুপ সি, রাজ্য সরকারের যে গ্রুপ সি পরীক্ষা, সেই গ্রুপ সি পরীক্ষা 2017 সালে যে কোশ্চেনটা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। যেখানে ওই পরীক্ষার যে কোশ্চেনগুলো যেগুলো ছিল সেগুলো বেশ কয়েকটা লেন্দি কোশ্চেন ছিল, সেগুলোকে আমরা কীভাবে শর্টকাটভাবে করতে পারি বা তাড়াতাড়ি করতে পারি, এটা আজকে আমরা এখানে আলোচনা করব। তো যারা গ্রুপ সি কোশ্চেনটা সলিউশন আগে দেখেছো বা সলিউশন করেছো এবং আমার কাছে আজকে দেখো যে কীভাবে সলিউশন হচ্ছে, যদি ভালো লাগে ডেফিনেটলি তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো প্রিপারেশন নেওয়ার জন্য। তো গ্রুপ সির যে কোশ্চেনটা ছিল এর আমরা ইউনিকভাবে কোশ্চেনগুলোকে আমরা সলভ করার চেষ্টা করব। তো একটা একটা করে কোশ্চেন আমরা এখানে সলভ করব। এখানে বলে রাখি 2017 সালে পরীক্ষার অলরেডি যে রিক্রুটমেন্ট হয়েছে সেই প্যানেলটা বাতিল হয়ে নতুন একটা প্যানেল গঠন করার জন্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার 17ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু করছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। গ্রুপ সির পরীক্ষা 60 নম্বর কোশ্চেন, 60টা কোশ্চেন 60 নম্বর, এবং গ্রুপ ডির 45টা কোশ্চেন 35 নম্বর। 60টা কোশ্চেনের মধ্যে ম্যাথ পাবে 15, ইংলিশ 15, জিকে 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15। আর গ্রুপ ডিতে ম্যাথ 15, জিকে 15 আর কারেন্ট অ্যাফেয়ার্স 15। তো এই পরীক্ষাটা তোমাদের জন্য খুব ভাইটাল। অলমোস্ট 8,500 ভ্যাকেন্সি আছে। গ্রুপ সিতে মোটামুটি 3,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি এবং গ্রুপ ডিতে 5,500, অলমোস্ট 8,500 ভ্যাকেন্সি রয়েছে। তো কম্পিটিশন প্রচুর, সবাই লড়াই করবে, নতুন পুরনো সবাই লড়াই করবে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও যাতে এই পরীক্ষাটা পাস করা যায়। এটা সুবর্ণ সুযোগ এসছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। যাই হোক, আজকে আমরা ওই যে কোশ্চেনটা ছিল কোশ্চেনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কোশ্চেন আমরা প্রথমে আলোচনা করি যে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। দেখো তোমরা সাথে সাথে দেখো কিভাবে সলিউশন আসতে পারে। এই যে কোশ্চেনটা রয়েছে এখানে, এই কোশ্চেন আমরা পড়ছি যে 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর 36 এবং 4% ছাড়, এই দুটো ছাড়ের পার্থক্য কত? একটা ডাইরেক্ট 40% ছাড় আছে, আর একটা আছে 36 আর 4% ছাড় আছে। এই দুটো ছাড়ের ডিফারেন্স কত হবে সেটা বার করতে দিয়েছে। নর্মালি কি করা হয়, 500 টাকার 40% বার করা হয়, আবার 500 টাকার ওপর এই দুটো ছাড় ইউজ করে যে ছাড়টা হয় সেটা বার করা হয়, বার করে দুটো গ্যাপ করা হয়। এটা নর্মাল প্রসেস, যেটা অঙ্কটা অনেক লেন্দি হয়ে যায়। কিন্তু আমরা যদি এটাকে অবজেক্টিভে সলভ করতে চাই, তাহলে দেখো একটা 40% ছাড় আছে আর দুটো সাকসিভ ছাড় আছে। সাকসিভ মানে ক্রমান্বয়ে ছাড়, একটা 36 এবং 40। তো এই দুটো ছাড়কে যদি যোগ করি টোটাল কত আসছে 40%। তোমার মাথায় আসতে পারে তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা এখানে, ছাড়ের উপর যখন ছাড় হয় তখন ছাড়ের পরিমাণটা কমে যায়। একটা উদাহরণ দিই, 100 টাকা যদি তুমি 10% ডিসকাউন্ট পাও তাহলে ক টাকা ছাড় পাবে? 10 টাকা ছাড় পাবে। 100 টাকা যদি 10% ডিসকাউন্ট পাও, 10 টাকা ছাড় পাও, দাম হবে 90 টাকা। তারপর যদি আবার 10% ছাড় পাও তখন কিন্তু 90 টাকার উপর ছাড় হবে, তখন কিন্তু 100 টাকার উপর ছাড় হবে না। তাই এই ছাড়ের উপর ছাড়কে আমরা বলি কি সাকসিভ ডিসকাউন্ট। এই সাকসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা কি করি, তো আমরা একটা ফর্মুলা ইউজ করি। ফর্মুলাটা কি, -x - y + x × y/100। কিন্তু আমি ওটাও শেখাবো না, আমি ডাইরেক্ট শর্টকাটে চলে যাব। শর্টকাট কি, যদি কখনো তোমাকে দেয়া থাকে কোশ্চেনে একটা সিঙ্গেল ছাড় আর দুটো সাকসিভ ছাড়, তার টোটাল ভ্যালুটা সেম, মানে এই 40%-এর যে ভ্যালুটা আর এই 36 আর 4-কে যোগ করলে যে টোটাল ভ্যালুটা, এই দুটো যদি সেম হয় তাহলে এই দুটো ছাড়ের ডাইরেক্ট ডিফারেন্সের একটা ফর্মুলা হয়ে যায়। ডাইরেক্ট ডিফারেন্সের ইন্টারেস্ট, সরি, এই যে ডিসকাউন্ট দুটো ডিফারেন্সের যে ফর্মুলাটা হয়ে যায় সেটা হয় x × y/100। সেটা কি হয়ে যাবে, x × y/100। এক্স কি, এক্স হচ্ছে 36 আর ওয়াই কি, ওয়াই হচ্ছে 4/100। এটাই হয়ে গেল আমাদের ডিফারেন্সের পার্সেন্টেজ। তাহলে আমরা এখান থেকে পাবো 36 × 4 অর্থাৎ 144/100, অর্থাৎ 1.44% আমরা ডিফারেন্স পাবো। তাহলে এই দুটো ডিসকাউন্টের মধ্যে টোটাল ডিফারেন্সটা হবে সেটা হবে 500 টাকার 1.44%। এটা তুমি ক্যালকুলেট করলে যে টাকার পার্থক্যটা সেটা তুমি পেয়ে যাবে। কিন্তু এটা ক্যালকুলেশন করতে গেলে সময় লাগবে, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে। কিন্তু আমি অনেক আগেই তোমাকে তার আগে সলভ করিয়ে দেবো। এইটুকু ডিফারেন্সটা বার করার পর তোমার শুধু কাজ থাকবে যে 500 টাকার 1% কত বার করা। 500 টাকার 1% কত, 5 টাকা। 500 টাকার 1% 5 টাকা, আর 1.44% মানে অলমোস্ট 1.5%-এর কাছাকাছি আছে। তার মানে 7.5টার কাছাকাছি একটা অ্যান্সার আসবে। 7.5 দিয়ে এটা নয়, এটা নয়, এটা নয়, তো রাইট অ্যান্সার অপশান বি। তুমি এই ক্যালকুলেশনটাকে তুমি স্কিপ করতে পারো। যদি চাও ক্যালকুলেশন করতে, তাহলে আমার সাজেশন যে চেষ্টা করবে না করার, কিন্তু যদি একান্তই চাও আমি প্রসেসটা করে দিচ্ছি, এইভাবে তোমরা সলভ করতে পারো। 5 দিয়ে কাটবে, এটা আসবে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 72,
72/10, 72/10 মানে 7.2। এই যে আমি লিখলাম না, এটা একটা টাইম ওয়েস্টিং হলো। আমি এখানে 1.44% মানে 1.5%-এর কথা ভাববো। 500 1% মানে 5 টাকা, আর 1/2% মানে আরো 1.5 টাকা, আরো 2.5 টাকা। 500 10% মানে হচ্ছে 1% মানে হচ্ছে 5 টাকা, আর 1/2% মানে হচ্ছে 2.5 টাকা। তাহলে আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে 7.5 কাছাকাছি একটা অ্যান্সার আসবে। 7.5 যেখানে একটা অপশানই ছিল 7 টাকা 20 পয়সা, তো ওটাই আমার রাইট অ্যান্সার। তো অপশান বি আমাদের সঠিক উত্তর। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরও 2টি মেশিন বসানো হলে ওই একই যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে? চেয়েছে কত কম সময় লাগবে, কত সময় চাইনি, কত কম সময়, এটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা? M1D1T1/W1 সমান M2D2/W2, M2D2T2/W2, M1D1T1/W1, M2D2T2/W2। এম কি? এম হচ্ছে লোক সংখ্যা, ডি মানে দিন, টি মানে টাইম, কত ঘন্টা করে কাজ করছে, আর ডব্লিউ মানে ওয়ার্ক। তো এই কোশ্চেনটা আমরা এটাই অ্যাপ্লাই করব। কিন্তু কোশ্চেনে কি রয়েছে? 16টি মেশিন, ম্যান মানে এখানে হচ্ছে মেশিন, মেশিন কটা? 16টা। কদিন কাজ করছে? 27 দিন। কত ঘন্টা করে? এই নিয়ে কোশ্চেনে বলা নেই। তো যেহেতু কোশ্চেনের টাইমের কথা বলেনি, তো টাইম অমিট করে দিলাম। এবার আসি কাজের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে কি বলা আছে? আগে হাজারটা আমার আগে আমার হাজারটা যন্ত্রাংশ তৈরি হতো। এখন বলছে কি, আরো 2টো মেশিন আসার ফলে এই যন্ত্রাংশগুলো তৈরি করতে, ওই একই যন্ত্রাংশ তৈরি করতে, মানে আমার কাজের পরিমাণটা সেম, একই যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে? অর্থাৎ ডব্লুর পরিমাণটাও এখানে কিন্তু আমার সেম হয়ে গেছে। অর্থাৎ ডব্লু যেটা ছিল এদিকেও 1000 এদিকেও 1000 হয়ে গেছে। তাহলে ডব্লু লেখা না লেখা দুটোই সমান, কারণ ডব্লু যেহেতু ইকুয়াল, বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে। তো প্রথমে আমরা বলতে পারি তাহলে 16টা মেশিন 27 দিন কাজ করেছিল। এখন দুটো আসছে মানে কটা হয়ে গেছে? 18টা। কদিন কাজ করবে? D2 দিন কাজ করবে। কদিন কাজ করবে? D2 দিন কাজ করবে। 9 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8। তো 3 আসতে কত হয়ে যাবে? 24। অর্থাৎ D2-র ভ্যালু হয়ে গেল কত? 24। এখন 24 দিন টাইম লাগবে। তো বলছে আগের থেকে কত কম সময় লাগবে? আগে আমার লেগেছিল কত? 27, এখন লাগছে কত? 24। কদিন কম লাগছে? 3 দিন কম লাগছে। তো রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ, 3 দিন কম লাগবে। ওকে, ক্লিয়ার সবার কাছে? তো M1D1 M2D2, M1 16, D1 27, M2 18, D2 কত বার করলাম। D2-র ভ্যালু এসছে 24, আগের থেকে 3 দিন কম সময় লাগে। নেক্সট, 5টি ঘন্টা একসাথে বাজবার 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড ও 8 সেকেন্ড পরপর বাজে। তো 5টা ঘন্টা রয়েছে, একটা 9 সেকেন্ড ছাড়া ছাড়া বাজে, একটা 6 সেকেন্ড, একটা 4 সেকেন্ড, একটা 10 সেকেন্ড, একটা 8 সেকেন্ড বাজে। মনে করো একটা ঘন্টা 9 সেকেন্ড অন্তর অন্তর বাজছে, 9 বাজবে, 18 বাজবে, 27 বাজবে। আর একটা ঘন্টা 6 সেকেন্ড ছাড়া ছাড়া বাজে, মানে প্রথমে যখন বাজার পর 9 সেকেন্ড পর বাজলো, আধা ঘন্টা 6 সেকেন্ড পর বাজবে, 6 সেকেন্ডে বাজবে, 12 সেকেন্ডে বাজবে, 18 সেকেন্ডে বাজবে, তাই না? এইভাবে চলতে থাকবে। তো কোন ক্ষুদ্রতম সময় অন্তর এরা আবার একসাথে বাজবে? তাহলে এই যে প্রথম ঘন্টাটা ছিল তার গুণিতক, দ্বিতীয় ঘন্টার গুণিতক, তৃতীয় ঘন্টার গুণিতক, চতুর্থ ঘন্টার গুণিতক এবং পঞ্চম ঘন্টার গুণিতক যখন আবার 1 হবে, তখন এরা একসাথে বাজবে। যেমন ধরো 9 আর 6-এর কথা যদি বলি, একটা ঘন্টা 9-এর মাল্টিপলে বাজছে, মানে 9 18 বাজছে। দ্বিতীয় ঘন্টা কত বাজছে? দ্বিতীয় ঘন্টা বাজছে 6 12 18 বাজছে। তাহলে এটা কখন কমন একসাথে বাজবে? যখন এই দুটোর সাধারণ গুণিতক 1 হয়ে যাবে। অর্থাৎ দুজনের কমন গুণিতক মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু যখন 1 হবে, লসাগু যখন বেরোবে, তখনই কিন্তু এরা একসাথে বাজবে। তাহলে আমার কাজ হচ্ছে এই 5টা ঘন্টার এলসিএম বার করা। তাহলে 5টা ঘন্টা কে কে ছিল? 9 ছিল, 6 ছিল, 4 ছিল, 10 ছিল, 8 ছিল। তাহলে এদের আমরা কি করব? লসাগু বার করব। এবার লসাগুটা কিভাবে তাড়াতাড়ি বার করব? আমার মাথায় স্ট্রাইক করছে 4, 8 এবং 6 এই এবং 10, এই চারটে লসাগু করলে হয়ে যাবে কত? 120। কেন? যদি আমি 6 আর 10-এর লসাগু বলি 30, 30 ইন্টু 4 120, 120 হয়ে যাবে কমন লসাগু। এবার 120 কিন্তু আবার 3 দ্বারা ভাগ যায় না। 120-এর মধ্যে একটা 3 রয়েছে। 9 মানে কটা 3? দুটো 3। 120-এর মধ্যে একটা 3 রয়েছে। তাহলে 9 দিয়ে ভাগ করতে গেলে আর একটা 3-এর দরকার, আর একটা 3, তার মানে গুণ করে দাও। 120 ইন্টু 3 অর্থাৎ কত হয়ে যাবে? 360। তাহলে 360 সেকেন্ড পর পর এর একসাথে বাজবে। 360 সেকেন্ড মানে ক মিনিট? 360 সেকেন্ড মানে 60 দিয়ে ভাগ করে দাও, 6 মিনিট পর পর একসাথে বাজবে। জানতে চেয়ে যে প্রথমবার একসাথে বাজার পর থেকে 1 ঘন্টার মধ্যে কতবার বাজবে? 1 ঘন্টায় কতবার? 1 ঘন্টা মানে তোমরা জানো 60 মিনিট। তো 60-কে 6 দিয়ে ভাগ করে দাও, কতবার একসাথে বাজবে পেয়ে যাবে। 60-কে
তুমি 6 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবে? 10 বার এরা একসাথে বাঁচবে। 60কে 6 দিয়ে ভাগ করলে কি পেয়ে যায়? 10। তাহলে এরা 10 বার একসাথে বাঁচবে। এবার তুমি বলে তাহলে অপশানে তো কোথাও 10 নেই। এবার শোনো গল্পটা। অপশানে 10 পরীক্ষা দেওয়া থাকবে, আর অপশানে 10 তুমি করলে তোমার অ্যান্সার কাটা। তার কারণ হচ্ছে এটা যে কেন কাটা। তো আমি মাত্র তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে ঘন্টাগুলো 9, 18 মাল্টিপিলে বাজছে একজন, একজন 0 সেকেন্ডে বাজার পর 6-এ বাজবে, 12-এ বাজবে, 18-এ বাজবে, তাই না? তো এই যে টাইম পিরিয়ডটা যেটা রয়েছে, এই টাইম পিরিয়ডে এরা 0 সেকেন্ডে একসাথে বাজার পর তারপর 6 মিনিট পর একসাথে বেজেছিল। এখানে এরা 0 সেকেন্ডে বাজার পর এরা 18 সেকেন্ড পর পর আবার বেজেছিল। তাহলে আমরা বলতে পারি 18 সেকেন্ডে কবার বাজলো? এখানে একবার, আর এখানে একবার, কবার? দুবার। অর্থাৎ স্টার্টিং পয়েন্টে যে টাইমটা ছিল সেই বারটা আমাকে কাউন্টিং করতে হবে। অর্থাৎ 10 বার হচ্ছে আমার অ্যান্সার, কিন্তু যেহেতু স্টার্টিং পয়েন্টে একবার তারা একসাথে বেজেছিল, তাই আরও 1 যোগ করতে হবে। 10 + 1, অ্যান্সার কত হবে? 11 বার। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? অপশন এ, 11 বার। তাহলে আমার প্রথম কাজ লসও বার করা, যেটা মুখে মুখে করলাম। তুমি ফ্যাক্টর করে করে করতে পারো, উৎপাদকের মাধ্যমে করতে পারো ভেঙে ভেঙে। এটা মানে হলো 6 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে 6 কবার আসে? 10 বার আসে। আর যেহেতু স্টার্টিংয়ে একবার বাজার পর 6 মিনিট পর পর বাজছে, তাই 10 + 1, 11 বার রাইট অ্যান্সার। নেক্সট, একটা অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য, বি 750 টাকা 4 মাসের জন্য দেয় এবং সেখান থেকে 450 টাকা লাভ হয়। এ ও বি এর প্রাপ্ত লাভের অনুপাত চেয়েছে। তো এই যে টাকাটা যেটা ছিল এর কোনো কাজ নেই, কেন? আমার অনুপাত দরকার। আমার কিন্তু টাকাটা ভাগ করতে বলেনি, অনুপাত চেয়েছে। অনুপাত বলতে কি বোঝায়? দুটো রাশির মধ্যে তুলনা, অর্থাৎ এ আর বি এর তুলনা করলেই আমার চলবে। তো এর কত টাকা কেটেছিল? এর 1200 টাকা 5 মাস। তাহলে এর 1200 টাকা 5 মাস হলে প্রতি মাস হিসেবে কাটলো কত? 5 × 6000 টাকা। এবং বি এর 750 টাকা কাটলো ক মাস? 4 মাস। 750 × 4 মানে কত হয়ে যাবে? 3000 টাকা। তাহলে এদের যদি আমি 3টে করে শূন্য কেটে দিই, রেশিও দাঁড়াবে 2:1। তাহলে 2:1 অনুপাতে এদের মধ্যে লাভটা ভাগ হবে। তাহলে কি অনুপাতে ভাগ হবে? লাভটা 2:1 অনুপাতে ভাগ হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। 1.7, 0.51, 0.153 সংখ্যা তিনটির গসগ কত? এদের গসগ বার করতে দিয়েছে। তো গসগ বার করার নিয়ম হচ্ছে, যখনই তোমার পয়েন্ট দেওয়া থাকবে গসগ বার করতে দেবে, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, দশমিকের প্রত্যেকটা সেম ঘর আছে কিনা। এটা 3 ঘর, এটা 2 ঘর, এটা 1 ঘর। এখান থেকে গসগ বার করা ইম্পসিবল। তাহলে কি করতে হবে? প্রত্যেককে সম দশমিক ঘরে নিয়ে যেতে হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে, যেটা 1 ঘর ছিল সেটাকে 3 ঘরে নিয়ে যাব, যেটা 2 ঘর ছিল সেটাকে দশমিকের পর 3 ঘরে নিয়ে যাব, এবং যেটা 3 ঘর ছিল সেটা আমার ফিক্স রয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমি 3 ঘরে নিয়ে যেতে যাই, একটা গায়ে শূন্য বসাবো, তাহলে 3 ঘর হয়ে গেল, কারণ দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু নেই। আর 1.7 যেটা ছিল এর গায়ে আমি দুটো শূন্য বসিয়ে নিলাম, কারণ 3 ঘরে কনভার্ট করতে হবে। তো এবার দশমিক যদি তুমি তুলে দাও, তাহলে কি আসবে? আসবে 1700/1000, এখানে আসবে 510/1000, এবং এখানে আসবে 153/1000। ক্লিয়ার সবার কাছে? তাহলে এবার ভগ্নাংশ তৈরি হলো। ভগ্নাংশের গসগু বার করার নিয়ম হচ্ছে, লবগুলোর গসাগু, লবগুলোর গসগু, লব কে রয়েছে? 1700, কে রয়েছে 510, 153, লবগুলোর গসাগু। আর কি হবে? হরগুলোর লসাগু, হরগুলো কে রয়েছে? 1000, 1000, 1000। তাহলে লবগুলোর গসাগু করলে কি হবে? এই 3টে সংখ্যা প্রত্যেকটাই দেখো 17 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা 17 দিয়ে ভাগ গেলে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কি? এটা 17 দিয়ে গেলে 9 পড়ে থাকবে, এটা আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, এখানে আবার 3 দিয়ে যাচ্ছে না, শুধুমাত্র 17 দিয়ে ভাগ যাবে। তো এই 3টে সংখ্যার গসাগু 17 আসবে, তলায় আসবে কত? 1000। অ্যান্সার হবে 0.017। অপশান সি আমাদের রাইট অ্যান্সার। কিন্তু এত বড় কোশ্চেনটা করার দরকার নেই, কোশ্চেনটা শর্টেও করা যাবে। এটা দশমিকের পর 3 ঘর রয়েছে, এটা 2 ঘরকে 3 ঘরে কনভার্ট করবে, এটাকে 1 ঘরকে 3 ঘরে কনভার্ট করবে। অর্থাৎ দশমিক তুললে তলায় কি আসবে? 1000 আসবে। 1000 আসলে 3 ঘর আগে আমার দশমিক বসবে। তাহলে আমি অপশান দেখবো 3 ঘর আগে দশমিক কোথায় রয়েছে? এখানে রয়েছে না, এখানে রয়েছে না, এখানে রয়েছে না, এখানে আছে, হ্যাঁ। অপশান সি আমাদের রাইট অ্যান্সার। কেমন? চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। 12 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল করতে পারে। 8 দিনে টিউবওয়েলটি বসাতে হলে তবে কতজন অতিরিক্ত লোক লাগবে? কোশ্চেন আমার কাছে ইজি। কি লেখা ছিল? 14 জন লোক একটা টিউবওয়েল 12 দিনে বসায়, টিউবওয়েলকে 8 দিনে বসাতে হবে, তাহলে কতজন অতিরিক্ত লোক লাগবে? আমি মনে মনে ভাবলাম x জন লোক কাজ করবে, অতিরিক্তর কথা বলছি না, আমি মনে মনে ভাবছি যে x জন লোক আমার কাজেই লাগবে। তাহলে x জন লোক যদি কাজে লাগে,
8 দিনে যদি তারা কাজটা শেষ করে তো লোক সংখ্যা কত পেয়ে যাব। 4 দিয়ে কাটবো 2, 4 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটবো এটা 7, 3 7 কত হয়ে যাবে 21। অর্থাৎ 21 জন লোক আমার কাজটা শেষ করবে। 8 দিনে শেষ করতে গেলে 21 জন লোক লাগবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কোশ্চেনে চাইছে কত অতিরিক্ত লোক লাগবে। ছিল 14 জন, 21 জন এখন আমার দরকার, তার মানে অতিরিক্ত 7 জনকে নতুন করে নিয়োগ করতে। তাহলে কতজন লোককে নিয়োগ করবো নতুন করে? 7 জনকে নিয়োগ। ক্লিয়ার? এই জায়গাটা লক্ষ্য করবে, অতিরিক্ত চেয়েছে না এখন কতজন চেয়েছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট, একটি দ্রব্যের ওপর 3টে ডিসকাউন্ট আছে। একটা আছে তোমার 10%, 20% আর 30%। সমতুল্য ছাড় কত? দেখো, ছাড়ের ওপর ছাড়কে বলা হয় সাকসিভ ডিসকাউন্ট। তো সাকসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি? -x - y প্লাস x ইন্টু y/100। এটা দুটোর জন্য, 3টের জন্য ফর্মুলা আছে, কিন্তু 3টের জন্য বোকার মতো ফর্মুলা অতটা মনে রাখার দরকার নেই, দুটো দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যখনই তোমার সাকসিভ বলবে প্রথমে দুটো নিয়ে কাজ করবে, -10 - 20 প্লাস 20 ইন্টু 10/100। এটা নাও, কাটলে কি আসছে -30 প্লাস 2, অর্থাৎ 28% ডিসকাউন্ট আসছে। তো দুটোর জন্য হলে 28%। এবার আমি 3 নম্বরটার সাথে এটা ডিসকাউন্ট আলোচনা করব। -28 - 30 প্লাস 28 ইন্টু 30/100। ক্লিয়ার সবার কাছে? এটা আমি 3 নম্বর বার ক্যালকুলেশন করছি, মানে 3 নম্বরটাকে নিয়ে ক্যালকুলেশন করছি। প্রথম দুটোকে নিয়ে 28 এসছে, তারপর থার্ড ওয়ানটাকে নিয়ে কাজ করছি। এটা -58 আসবে, আর 3 28 84, 84/10 অর্থাৎ 8.4। তো -58 প্লাস 8.4, দ্যাট মিনস -49.6% আমার ডিসকাউন্ট লাগবে, যেটা অপশন বিতে ছিল। এই কোশ্চেনটাকে যদি আমি তাড়াতাড়ি করতে যাই, আমি রেশিও পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। রেশিওতে কিভাবে করব? দেখো, রেশিওতে করবো মানে 100 টাকা যদি দাম থাকে 10% ডিসকাউন্ট দিলে 90 দাম হবে। দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকার 20% ডিসকাউন্ট মানে 80 দাম হবে। তৃতীয় ক্ষেত্রে আবারও 100 টাকা দাম হলে যদি আমি আরও 30% পাই তো দাম দাঁড়াবে কত? 70। এবার আমার কাজ হচ্ছে কি, এইগুলোকে রেশিওটাকে ছোট করা। দুদিকে শূন্য কাটলাম, এটাও শূন্য কাটলাম, এটাও শূন্য কাটলাম। এবার গুণ করব। এই 10 10 10 যদি গুণ করি তাহলে আসবে 1000 টাকা যদি জিনিসের দাম হয়। যেহেতু আমি ছাড় পেয়ে গেছি, তাহলে আমাকে পেমেন্ট করতে হবে, বা আমার এখনকার জিনিসটার যে দাম গিয়ে দাঁড়াবে, অর্থাৎ এটা যদি আমার মার্কেট হয় এটা হবে সেলিং প্রাইস। মানে 100 টাকা থেকে 10% ছাড় দিলে 90 হয়, 100 থেকে 20 ছাড় দিলে 80 হয়, 100 থেকে 30 ছাড় দিলে 70 হয়। তাহলে এখন যে দামটা দাঁড়াবে 10 10 10 মানে 1000, দামটা গিয়ে দাঁড়াবে কত টাকা? 504 টাকা। তাহলে 1000 টাকা যদি টোটাল ভ্যালুটার দাম হয়, এখন দাম 504 টাকা। দাম কমে গেছে, কত দাম কমেছে? 496 টাকা দাম কমে গেছে, তাই তো? তাহলে 1000 টাকা 496 কমছে, আমার চাই যে শতকরা কত ডিসকাউন্ট। তো শতকরা বার করার জন্য কি 1000কে 100 কনভার্ট করতে হবে। 100 কনভার্ট করতে গেলে এটাকে 10 দিয়ে ভাগ, এটাকে 10 দিয়ে ভাগ, এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 100। আর 496কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, আমাদের 49.6%। তাহলে ওভারঅল ডিসকাউন্ট হয়ে গেল অপশন বি, 49.6%। আশা করি বুঝতে পেরেছো, লজিক বোঝা গেছে। এইভাবে তোমরা সলভ করতে পারো। আসি পরবর্তী কোশ্চেনে। একটি দ্রব্যের ক্রয়মূল্য 620 টাকা, এটি ধার্য মূল্যের থেকে 25% কম। ঠিক আছে, ক্রয় মূল্যটা হচ্ছে ধার্য মূল্য থেকে 25% কম। দ্রব্যটি 25% ছাড়ে বিক্রি করা হয়, তবে শতকরা লাভ কত হবে? দ্রব্যটাকে যদি 25% ডিসকাউন্ট দিয়ে দিই, 15% ডিসকাউন্ট দিয়ে দিই, এই যে দ্রব্যটিকে যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে কত প্রফিট হবে? আগে আমি 620 টাকায় কিনেছিলাম, যেখানে আমার ডিসকাউন্ট ছিল কত পার্সেন্ট? 25%। এই 25% আমার আগে ডিসকাউন্ট ছিল। এখন যদি 15% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আমি ডেফিনেটলি প্রফিট করব। এই প্রফিট পার্সেন্টেজটা কত হবে এটা বার করতে দিয়েছে। তো আমি মনে মনে ভাবছি, আমার যেটা মার্কেট প্রাইস ছিল ধার্য মূল্যকে মনে মনে 100 টাকা ভাবছি। যদি আমি 25% ছাড় পাই তাহলে কিনছিলাম কত? 75-এ। ক্লিয়ার সবার কাছে? এখন বলছে 15% ছাড় দেওয়া হবে। তাহলে এখন যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে এখন জিনিসটা যে বিক্রি করা হবে সেই বিক্রি মূল্য দাঁড়াবে কত টাকা? 85 টাকা। তাহলে আমি 75 টাকায় কিনে বিক্রি করবো কত টাকায়? 75-এ কিনছি, বিক্রি করবো কত? 15% ছাড়ে, অর্থাৎ 85 টাকায় বিক্রি করব। তাহলে এখানে আমার লাভ হবে কত? 75-এ কিনে 85-তে বিক্রি। 75-এ কিনে আমি যেহেতু এখানে 15% দাম তোমার কি বলেছে? ছাড় দিয়ে বিক্রি করার কথা বলেছে, বিক্রি করবো কত? 85-তে। 75-এ কিনে 85-তে বিক্রি করছি, প্রফিট হচ্ছে ক টাকা? 10 টাকা। তার উপর প্রফিট হয় কস্টের ওপর। তাহলে আমি বলতে পারি 75-এ লাভ হচ্ছে 10, শতকরা কত? এটা হচ্ছে ক্যালকুলেশন। 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 3, অর্থাৎ 40/3
তার মানে 13.13%। এটা কোন অপশনে আছে দেখো, অপশন বিতে রয়েছে। এবার তুমি এই কস্টটাকে নিয়েও কাজ করতে পারো, অঙ্ক জটিল হবে, আমি অঙ্কটাকে সিম্পলিভাবে করার চেষ্টা করলাম, যেখানে আমি শুধুমাত্র রেখেছি ক্রয় মূল্য, ধার্য মূল্যটা 100, ক্রয় মূল্যটাকে বার করে নিয়েছি, ক্রয় মূল্য হয়ে গেছে 25% কম অর্থাৎ 75। যখন বিক্রি করতে গেছি তখন 15% ছাড় আছে অর্থাৎ 85-এ বেচবো, লাভ ক টাকা, 10 টাকা, 75-এ 10 শতকরা কত, রাইট অ্যান্সার 13.13%। আশা করি বুঝতে পারছো, যে লজিকগুলো অ্যাপ্লাই করছি, যেভাবে করছি মাথায় ঢুকছে। আসি পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলছে, যে একটা আবৃত দশমিকের কোশ্চেন দেওয়া রয়েছে, এই ফিগারটা দেওয়া রয়েছে, এটাকে বলছে ভগ্নাংশে প্রকাশ করলে হর ও লবের পার্থক্য কত হবে। এটাকে ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশে প্রকাশ করে লব ও হর এর পার্থক্য কত চেয়েছে। তো এটাকে আমরা করার নিয়ম কি, এই যখন পৌনঃপুনি করবে, পৌনঃপুনি করার প্রসেস হচ্ছে যে তোমার এই টোটাল যে টার্মটা রয়েছে, এই টোটাল টার্মটাকে লিখে দেবে, দশমিকের পর যতটা সংখ্যা রয়েছে পুরোটাকে লিখে দেবে। লিখে দেওয়ার পর যে সংখ্যার মাথায় আবৃত দশমিক আছে সেটাকে বাদ দিয়ে বাকি যাদের মাথায় নেই, বাকি কাদের মাথায় নেই, বাকি নেই 841-এর মাথায় নেই, যার মাথায় নেই সেই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে বাদ দিয়ে দেবে। অর্থাৎ টোটাল ভ্যালু থেকে যার মাথায় রেকারি নেই সেটাকে প্রথমে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। বাদ দেওয়ার পর যে নাম্বারটা পড়ে থাকবে সেটাকে তোমাকে ডিভাইড করতে হবে। কি দিয়ে ডিভাইড করবে, যতগুলো তোমার রেকারিং নাম্বার রয়েছে ততগুলো 9 নেবে, আর যার যার মাথায় রেকারিং নেই তার জন্য প্রত্যেকটার জন্য একটা করে শূন্য নেবে। কি বললাম, যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনি আছে তার জন্য প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 9 নেবে, আর যে সমস্ত সংখ্যার মাথায় রেকারিং নেই বা পৌনঃপুনি নেই তাদের জন্য একটা করে 0 নেবে। তাহলে তোমার কাছে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, 0 4 3 3 8 বাই 9900 0, একটা করে 0 কেটে দিলাম। এবার ছোট করব, দেখো আমি দেখবো এটা আমার 9 দিয়ে কাটছে কিনা। 8 আছে আর 14 হচ্ছে 18, 9 দিয়ে কাটছে, 9 দিয়ে কাটলে নিচে এসে যাবে 1100, আর উপরে 9 দিয়ে কাটলে 9 9 81, 9 2 18, 6 9 54, আবার কাটবে 2 দিয়ে, 2 দিয়ে কাটলে 4 6 3, এটা আসবে 550, অর্থাৎ 463 উপরে, নিচে 550, এদের গ্যাপ চেয়েছে। তাহলে এটা যদি তোমার 463 আর এটা 550-এর ডিফারেন্স, আমি এটাকে দেখো ক্যালকুলেশনটা কিভাবে ইজি করা যায়, দেখো বিয়োগ না করে কিভাবে করবে। তুমি বুঝতে পারছো, যদি এটা 563 হতো গ্যাপ কত হতো, 100 গ্যাপ হতো, কিন্তু 550 আছে তাহলে 100 গ্যাপ হবে না, তার থেকে কম হবে। কত কম হবে, এটা 563 থেকে 550 হতে গেলে 13 কম আছে, অর্থাৎ যে গ্যাপটা 100 হওয়ার কথা তার থেকে 13 কম হবে। 13 কম হলে গ্যাপ কত হয়ে যাবে, 87 হবে। রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি 87, বুঝছে। তুমি বিয়োগ করে নিতে পারো, আমি জাস্ট বললাম যেভাবে সেভাবে ভাবতে পারো। এটা 563 ভাবলে 100 গ্যাপ, কিন্তু 563 থেকে এটা কত কম আছে, 13 কম আছে, তাই 100 থেকে 13 কমিয়ে দাও, 87 আমাদের ডিফারেন্স। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি দিয়েছে দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, তিনটি ভগ্নাংশের যোগফল 2 × 11/24, বড় ছোটর অনুপাত 7:6, বড় সংখ্যাটা ছোট সংখ্যাটার অনুপাত, এটা আমার কাছে বলা ছিল 7:6, এবং যেখানে তিনটের যোগফল বলা ছিল এটা। তাহলে অনুপাত তিনটির মাঝের ভগ্নাংশ থেকে, অনুপাতটি যার মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, ভগ্নাংশ তিনটি কত। এত কোশ্চেন করার দরকার নেই, তোমার কাছে যেহেতু অপশন রয়েছে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে তিনটে ভগ্নাংশের যোগফল যেহেতু 2 × 11/24, তাহলে আমার কাছে এটা ক্লিয়ার। এটাকে যদি ভেঙে নিই, ভাঙলে আমার আসবে 59/24। 59/24 কার কার যোগফল, তিনটে ভগ্নাংশের যোগফল। অর্থাৎ আমরা বলতে পারি, যদি ভগ্নাংশ তিনটে XYZ হয়, তাহলে ভগ্নাংশ তিনটে XYZ হলে তাহলে তাদের আমরা যদি লসাগু করি, হরে আমার তৈরি হবে কত, 24। ভগ্নাংশ তিনটের যদি আমরা লসাগু তৈরি করি তাহলে আমার হরে তৈরি হবে কত, 24। তাহলে হরে যদি 24 তৈরি হয়, তাহলে আমরা অপশান দিয়ে দেখবো কোথায় অপশান 24 তৈরি হচ্ছে। তাহলে এই তিনটে ভগ্নাংশ নিয়ে কি আমার 24 তৈরি হচ্ছে, এই তিনটে ভগ্নাংশ 24 তৈরি হচ্ছে না। এই তিনটেকে নিয়ে কি 24 তৈরি হচ্ছে না, এই তিনটেকে নিয়ে তৈরি হচ্ছে না। এই তিনটেকে নিয়ে তৈরি হচ্ছে, হ্যাঁ এই তিনটেকে নিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা এই তিনটেকে নিয়ে তৈরি হচ্ছে কি, এই তিনটেকে নিয়ে হচ্ছে না, 9 3 5 হচ্ছে না। 4 8 6 নিয়ে কি তোমার লসাগু 24 হচ্ছে, হ্যাঁ 4 8 6 লসাগু 24। তাহলে আমার এ বি সি তিনটে অপশন হলো না, এই অপশনটা আমার হতে পারে, পসিবিলিটি রয়েছে। এই তিনটে লসাগুলো আমি 24 পাবো, তাই 24 অপশনটাকে আমি চুজ করেছি। দ্বিতীয় কন্ডিশন কি, বড় আর ছোট সংখ্যার রেশিও হচ্ছে 7:6।
এবার দেখো এই ভগ্নাংশগুলো যেগুলো রয়েছে এদের দেখো গ্যাপ সেম রয়েছে। গ্যাপ সেম থাকলে আমরা কি জানি, বড় সংখ্যা দ্বারা তৈরি রাশিটি বড় হয়, ছোট সংখ্যা দ্বারা তৈরি রাশিটি ছোট হয়। তো আমরা এখানে বড় সংখ্যাটিকে বলতে পারি 7/8, ছোটটিকে বলবো 4/3। এটা যদি আমরা রেশিও করে দেখবো 7:6 আসছে কিনা, 4 দিয়ে কাটলে 2, 2টা এদিকে উঠে যাবে, অর্থাৎ 7:6 কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আর দেখার দরকার নেই, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। এমন পরিষ্কার সবার কাছে? এটা আমি ইউনিকভাবে করলাম, এই টেকনিক্যাল ইউজ করলাম। তোমার যদি মনে হয় ডিটেলসও করবো সেটাও করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা আমার যেহেতু হর 24 আসছে, তাহলে এই তিনটে লসাগু করলে একমাত্র 24 আসবে, তাই একটা অপশান দেখতে পাচ্ছি, অ্যান্সার করে দিয়েছি। কেমন? চলো পরে কোশ্চেনে আসি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ কমলো, ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? তো দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য যদি বাড়ে আর প্রস্থ যেটা রয়েছে সেটা যদি কমে, ক্ষেত্রফলের এফেক্ট হবে। তাহলে ক্ষেত্রফল এফেক্ট কিভাবে হবে? এটা সাকসিভ কেসে হয়, কারণ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একটা বাড়ছে একটা কমছে, ফর্মুলা কি? +x + y + x ইন্টু y/100। তো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যেটা বাড়ছে এটা 15 বাড়লো, যেটা কমলো -15, যেটা কমলো একটা বাড়া একটা কমা ছিল না, সরি আমি এটা ভুল লিখেছি, বাড়া একটা কমা আছে, তো +x - y, এটা মাইনাস হবে, -x ইন্টু y/100। দুটোই বাড়লে প্লাস, দুটোই যদি কমে, দুটোই যদি বাড়ে তাহলে প্লাস হবে, দুটোই যদি কমে তাহলে -x - y + x ইন্টু y/100 হবে। একটা বাড়ছে একটা কমছে, তাই +x - y - x ইন্টু y/100। এটা কেটে যাবে, কেটে গেলে আসবে -2.25% বা 2.14%। দেখো কোনটা আছে, 2.25 আছে অথবা 2.14 আছে। তো আমার কাছে 2.14 অপশান ডি আছে, যেহেতু ডিসকাউন্ট তাই মাইনাস, তাই আমরা এখানে মাইনাস চিহ্ন ইউজ করেছি। বুঝছে? যদি এটা ইনক্রিজ হতো তাহলে পজিটিভ চিহ্ন ইউজ করতাম। দেখো মাইনাস আসছে মানে আমরা কি বলছি, হ্রাস পাচ্ছে। প্লাস আসলে কি হতো, বৃদ্ধি পেত। তাহলে দুটোই কমছে, +x - y - x ইন্টু y/100। কেমন? তাহলে এই কোশ্চেন আমরা সলভ করে নিলাম। পরে কোশ্চেন আসি, কি বলা আছে? 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজকে পার হতে পারে। একটা ট্রেন এসে যদি ব্রিজকে টপকে কি ঘটনা ঘটে তোমরা জানো? ট্রেন এসে ব্রিজকে টপকালে তোমরা জানো ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্য ছিল 70 মিটার, ব্রিজের দৈর্ঘ্য 105 মিটার। তো টোটাল ডিস্টেন্স কত যেতে হবে? 105 মিটার দূরত্ব যেতে হবে। তো ব্রিজকে টপকানো মানে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য। তো এটা টপকাতে কত সময় নেবে? এটা ছিল দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ ছিল কিলোমিটার/আওয়ারে। তো এই কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ডে কনভার্ট করতে যাই 5-18 দ্বারা গুণ করতে, তো 105/75 উপরে কিন্তু আমার 18 উঠে যাবে। তো আমি এখানে কাটবো 15 দিয়ে কাটবো 5, 15 দিয়ে কাটবো 7, বুঝেছে? আর কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে 100, 7-18 136, 136/25। ক্যালকুলেশন কোথাও ভুল হলো, 105 কেন লিখলাম, এই দুটোকে যোগ করলে আমি ভুল লিখেছি, 105 আর 70 যোগ করলে হয় 175 হয়, 175। আমার ক্যালকুলেশনে ভুল হয়েছিল, তাহলে এটাকে লিখতে হবে 175/75 ইন্টু 5 করে 18। আমার ক্যালকুলেশন 25 দিয়ে কাটলে এটা আসবে 3, 25 দিয়ে কাটলে এটা আসবে 7, 3 দিয়ে কাটলে এটা 6 আসবে, 6 7 42। তো 42/5, 42/5, তার মানে 8×2=5। 42/5 মানে 8×2=5, যেটা কোন অপশানে আছে? অপশান বিতে আছে। অপশান বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 5, 6, 7, 8, 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7 এবং 8 ভাগশেষ থাকে? তাহলে সেই সংখ্যাটা আমরা বার করার চেষ্টা করব।
যেটা কিনা এই সবকটা সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়? তাহলে এদের আমরা কি করবো? লসাগু করবো, এলসিএম করবো। এলসিএম করতে গেলে কি করতে হবে? 5, 6, 7, 8, 9 লসাগু করতে হবে। লসাগু করে যে ভ্যালুটা বেরোবে সেটা হয়ে যাবে হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা এই প্রত্যেকটা দ্বারা ভাগ যাচ্ছে। কিন্তু কি বলেছে? ভাগ যাওয়ার পর এটা ভাগশেষ। তো এটা দিয়ে ভাগ করলে এটা ভাগশেষ। তো ভাজক আর ভাগশেষের গ্যাপটা কত করে রয়েছে? 1 করে রয়েছে। তো আমার যে অ্যান্সারটা আসবে সেটা এদের ডিফারেন্সকে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। অর্থাৎ যে সংখ্যাটা আমরা লসাগুর মাধ্যমে পাবো তার থেকে ভাজক ভাগশেষ যে গ্যাপটা সেটাকে মাইনাস করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এবার এটা যদি আমি লসাগু করে তারপর যদি মাইনাস করে ক্যালকুলেশন করতে যাই তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এটা তুমি লসাগু করবে, এমনি করতে পারবে না, ফ্যাক্টর দিয়ে করতে হবে। ফ্যাক্টর দিয়ে করলে একটা অ্যান্সার বেরোবে, যা বেরোবে তা থেকে -1 করতে হবে, অ্যান্সার বেরোবে। কিন্তু টাইম ওয়েস্টিং। তুমি যদি বলো করতে, আমরা এটা করবো এইভাবে। তো 5, 6, 7, 8, 9 এটা অনেকটা বড় আছে তাই ভেঙে ভেঙে করতে হবে। 2 দিয়ে গেলে 5, 3, 7, 4 এবং 9। এবার 3 দিয়ে গেলে কি হবে? 5, 1, 7, 4, 3। 3 দুগুণে 6, 6 ইন্টু 5 30, 30 ইন্টু 7 ইন্টু 12। 30 ইন্টু 7 মানে 210, 210 ইন্টু 12, 0, 12 একে 12, 2 হাতে রইল 1, 12 দুগুণে 24, একে 25। অর্থাৎ 2520 হয়ে যাবে লসাগু। যেহেতু ভাজক ভাগশেষের গ্যাপ 1 রয়েছে তো -1 করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 2519। দেখো এত বড় ক্যালকুলেশনটা না করে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এটাকে সলভ করে ফেলতে পারি। কিভাবে সলভ করবে? যেহেতু কোশ্চেনটা বলা আছে এই সবকটা দ্বারা ভাগ যাওয়ার পর এগুলো ভাগশেষ, তো আমার প্রথম কাজ হচ্ছে ভাজক ভাগশেষের গ্যাপটা 1 ছিল, অর্থাৎ 1 মাইনাস হয়েছিল। আমার কাজ হচ্ছে কি অ্যান্সার যেটা রয়েছে সেটা 1 মাইনাস করে রয়েছে। তো আমি কি করব? প্রত্যেকটার সাথে আমি 1 অ্যাড করে দেবো। 1 অ্যাড করে কি অ্যান্সার আসছে সেটাকে আমি লক্ষ্য করব। এটার সাথে যদি আমি 1 অ্যাড করি তাহলে আসবে 2520। এটার সাথে যদি 1 অ্যাড করি কত আসবে? 1080। এটার সাথে যদি আমি 1 অ্যাড করি এটা আসবে 5040। এবং এটার সাথে যদি 1 অ্যাড করি কত হয়ে যাবে? 780, সরি 980। তো আমি দেখব এর মধ্যে কোনটা এই সবকটা সংখ্যা দ্বারা ভাগ যায়। এদের মধ্যে দেখো 9 আছে, তাহলে ডেফিনেটলি এটা 9 এর মাল্টিপল হবে। তোমরা জানো 9 এর মাল্টিপল কিভাবে বেরোয়? অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় গোটা সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তার মানে এটা আমার অ্যান্সার হতে পারে, এটাও হতে পারে এবং এটাও হতে পারে। এটা 9 দ্বারা বিভাজ্য নয়, এটা আমার অ্যান্সার হবে না। এবার এগুলো অ্যান্সার হওয়ার পর আমাকে দেখতে হবে এখানে এর মধ্যে কোনটা 7 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 108 কি 7 দিয়ে ভাগ যাচ্ছে? 108 দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে না। কেন? আমরা যদি 105-এর কথা বলি, 7 15 105, 105 যদি 7 দিয়ে ভাগ যায় 180, মানে 30 বেশি, 4 7 28 ভাগ যাচ্ছে না, অর্থাৎ 1080 কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে 7 দিয়ে ভাগ কোনটা যাচ্ছে? দেখো এইটা আর এইটার মধ্যে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই 2520 একটা আছে আর 5040 আমার কাছে অ্যান্সার পড়ে আছে। যদি লক্ষ্য করে যদি দেখো তুমি যে এই যে 252 আর 504, 252 ডবল 504, তার মানে দুটোই আমার 7 দিয়ে ভাগ চলে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? 252 ডবলই কত? 504, তার মানে দুটোই 7 দিয়ে ভাগ চলে যাবে। ডেফিনেটলি দুটোই 7 দিয়ে ভাগ যাবে। কিন্তু বক্তব্য হচ্ছে এদের মধ্যে কোনটা ক্ষুদ্রতম সেটা জানতে হবে। এটা আমার ক্ষুদ্রতম নয়, ক্ষুদ্রতম এটা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশান এ। আমার 3টে অপশান বাদ চলে গেল, অপশান এ আমার রাইট অ্যান্সার। তাহলে প্রথম কাজ কি করব? প্রথম কাজ করব হচ্ছে এগুলো যেগুলো রয়েছে এই অপশানগুলো, এই অপশানগুলোতে আমার দেখতে হবে যেহেতু ভাজক ভাগশেষের গ্যাপ 1 রয়েছে, এই অপশানগুলোর সাথে 1 যোগ করব। যোগ করে দেখব যে ভ্যালুটা হলো এর মধ্যে কোনটা 9 দ্বারা ভাগ যায়। একটা কেটে গেছে, 3টে 9 দ্বারা ভাগ যাচ্ছিল। দ্বিতীয় কন্ডিশন কি? এদের মধ্যে কোনটা এবার দেখবো 7 দ্বারা ভাগ যায়, কারণ 8 দ্বারা প্রত্যেকটাই ভাগ চলে যাচ্ছে। 7 দ্বারা কোনটা ভাগ যায়? 7 দ্বারা ভাগ চলতে গিয়ে দেখলাম যে 1080 7 দ্বারা ভাগ যাচ্ছে না, বাকি দুটো 7 দ্বারা ভাগ যাচ্ছে। এবার দেখছি 252 আর 504, 252 ডবল 504, তাহলে এটাও 7 দ্বারা ভাগ গেলে এটাও 7 দ্বারা ভাগ যাবে, এটাও 8 দ্বারা গেলে এটাও 8 দ্বারা যাবে, এটাও 9 দ্বারা গেলে 9 দ্বারা যাবে। কিন্তু এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা জানতে চাইছে? ক্ষুদ্রতম হচ্ছে এটা, এটা বড় যেহেতু তাই এটাকে নেব না। তাই অ্যান্সার করবো কি? 5020। কারণ লসাগু কথাটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাকে বার করা। তো ক্ষুদ্রতম আমার 2520 আসছে, কিন্তু অরিজিনালি এক কয়টা কম হবে, কম হলে অ্যান্সার হয়ে যাবে কত? 2519। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। ঘড়ি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। ঠিক আছে, ক্লিয়ার? এবার সে আরো 54 টাকা বেশি দামে বিক্রি করলে 8% কি হতো? লাভ হতো। তাহলে 10% লসে বিক্রি করছিল, 54 টাকা দাম বাড়িয়েছে, 8% লাভ হচ্ছে। তাহলে তার ঘাটতি মিটেছে, তারপর লাভ হয়েছে।
তাহলে আয়ের পরিবর্তন কত হয়েছে? এখানে 10 বেড়েছে, এখানে আরও 8 বেড়েছে। 10 আর 8 18% পরিবর্তন হয়েছে। এই 18% মানে আমরা কত বলতে পারি? 54। 18% যদি 54 হয় তাহলে 100% কত হবে? 18% 54 হলে 100% হয়ে যাবে 300। দেখো 3 গুণে আছে না, তো 100 3 গুণ কত? 300। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কি করলাম? এদের যে ডিফারেন্সটা কত আছে, এদের গ্যাপ 10 আর 18%, লস থেকে লাভে যাচ্ছ। 18% 54, 100% 300। নেক্সট, এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। সূচকের এই কোশ্চেনটা ভ্যালু কত বার করতে দিয়েছে। তো এটাকে সলভ করবো আমি এইভাবে, যেটা 4 ছিল 4কে লিখতে পারি 2 স্কোয়ার, 2 স্কোয়ার 4 টু দি পাওয়ার 0.5। এটা গেছে 0.5, 0.5 মানে আমি হাফ লিখতে পারি, হাফ। 0.5 মানে হাফ লিখতে পারি, হাফ টু দি পাওয়ার 4। আর এটা 2 টু দি পাওয়ার 4 রয়েছে। তাহলে 0.5কে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে 0.5 ইন্টু 2 মানে কত? 1। আর 1/2 টু দি পাওয়ার 4 রইল, এটা 2 টু দি পাওয়ার 4 রয়েছে। 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 কেটে যাবে, 2 টু দি পাওয়ার 1 মানে 2। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি 2। ক্লিয়ার সবার কাছে? দেখো আমি 15টা কোশ্চেন সলভ করলাম, যত তাড়াতাড়ি করা যায় বা যতটা সিম্পলভাবে করা যায় দুটোই দেখালাম, অ্যাপ্রোচ দেখালাম। আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। ঠিক আছে, এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে বলবে। নেক্সট দিন আমরা গ্রুপ ডির যে কোশ্চেন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। গ্রুপ সি করলাম, গ্রুপ ডি নেক্সট দিনে আমরা ক্লাসে আলোচনা করব। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।